শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে শ্রেণীকক্ষে দেখা হবে। সে পর্যন্ত ঘরে থাকবে, নিরাপদে থাকবে, অনলাইন ক্লাসের সঙ্গে নিয়মিত যুক্ত থাকবে। আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং বিভাগীয় প্রধান স্যারের অনুপ্রেরণায় আমরা প্রায় 2 মাস ধরে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজকে আমি তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস 623 নম্বর পড়ে ফরাসি বিপ্লব এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। ফরাসি বিপ্লব ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ফরাসিরা তাদের হাজার বছরের প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটিয়ে জন্ম দেয় আজকের আধুনিক ফ্রান্স। এই বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ 1700 শতকের ইউরোপ, অর্থাৎ ফ্রান্স এই ইউরোপের ম্যাপে কোথায় অবস্থিত এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফ্রান্স। তোমরা জানো যে ইতিহাস আমরা যখন পড়ি তখন আমরা যে অঞ্চলের ইতিহাস পড়ি তখন সেটা ম্যাপের মাধ্যমে তার ভৌগোলিক অবস্থানটি এবং তার রাজনৈতিক গুরুত্বটা আমাদেরকে জানতে হয়। সেই জন্য ফ্রান্সের একটি 1700 শতকের ম্যাপ এখানে দেওয়া হয়েছে। এরপরে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ বাস্তিল দুর্গের ছবি। সেখানে বিপ্লবীরা চূড়ান্ত আক্রমণ করেছিল, অর্থাৎ পূর্ব রাজবংশের অহমিকার প্রতীক ছিল এই বাস্তিল দুর্গ এবং এই দুর্গকে তারা ভেঙে ফেলেছিল। এটা ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে নিপীড়িত ফরাসিদের পুঞ্জীভূত ক্ষোভ এবং ঘৃণার বহিঃপ্রকাশ। বিপ্লব সংঘটিত হবার পেছনে যে কারণগুলোকে ঐতিহাসিকরা দায়ী করছে সেই কারণগুলোকে আমরা আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পরোক্ষ কারণ, আরেকটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণগুলির মধ্যে রয়েছে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, বৈদেশিক নীতি, আইন এবং ত্রুটিপূর্ণ আইন এবং বিচার ব্যবস্থা, সামন্ততান্ত্রিকতা। প্রত্যক্ষ কারণগুলোর মধ্যে দার্শনিকদের অবদান, আলোকিত যুগের ধারণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাপাখানা ও সাংস্কৃতিক বিপ্লব, প্রবল খরা ও দুর্ভিক্ষ, রাজপ্রাসাদ এবং ষোড়শরুইয়ের বিলাসী জীবনযাপন। এখানে ফরাসি সমাজ ব্যবস্থার একটি চিত্র তুলে ধরা হয়েছে। ফরাসি সমাজ ব্যবস্থার শীর্ষে ছিল রাজা, তারপরে 3টি শ্রেণী বিভাগ ছিল সমাজের। প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট। এখন আমি ফরাসি বিপ্লবের বিস্তারিত আলোচনাটি তোমাদের সুবিধার্থে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। চিত্রে তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এটি 1700 শতকের ইউরোপের একটি মানচিত্র, যেখানে ফ্রান্সের অবস্থান দেখানো হয়েছে। ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দ। ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ একটি ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। বাস্তিলের বিক্ষোভ 14 জুলাই 1789, বাস্তিল দুর্গের পতনের একটি দৃশ্য। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ইউরোপ তথা পশ্চিমা সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের ফলে ফ্রান্সে হাজার বছর ধরে চলা নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের সূচনা হয়। একই সাথে রোমান ক্যাথলিক চার্চ তাদের সকল ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে নিজেদেরকে পুনর্গঠন করতে বাধ্য হয়। দীর্ঘকালের অভিজাততন্ত্রের অবসান ঘটে, জন্ম নেয় আধুনিক ফ্রান্স। ইউরোপের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। ফরাসি বিপ্লবের মূলনীতি। অষ্টাদশ শতকের শেষ লগ্নে সমগ্র ইউরোপ জুড়ে এক বড় ধরনের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই বুদ্ধিবৃত্তিক পরিবর্তনকে আখ্যায়িত করা হয় এনলাইটমেন্ট নামে। মুক্ত বুদ্ধির সেই বিপ্লবের কাণ্ডারি ছিলেন তখনকার ইউরোপের শিল্পী ও দার্শনিকরা।
তারা যুগ যুগ ধরে প্রচলিত রীতিনীতি ও ধর্মীয় গোঁড়ামির উপরে উঠে যুক্তিবাদ ও মানবপ্রেম প্রচার করতেন। মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ এই বিপ্লবের অন্যতম ভূমিকা রাখে। এই সময়টাতে ইউরোপে ছাপাখানার প্রসার ঘটে। প্রগতিশীলদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা পত্রপত্রিকার মাধ্যমে বেশ সহজে মধ্যবিত্তদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে ব্যাপকভাবে রাজনৈতিক সচেতন করে তোলে। ইউরোপবাসী দেখতে পায় বিপ্লবের মাধ্যমে কিভাবে মার্কিনীরা ব্রিটিশ উপনিবেশবাদের নাগপাশ ছিন্ন করে এক স্বাধীন প্রজাতন্ত্র পরিণত হয়। আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপাখানার বিকাশ, এবং এখান থেকেই কিন্তু মুক্তবুদ্ধির চর্চা শুরু হয়। ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল লিবার্টি, ইগালিটি, ফ্র্যাটার্নিটি, অলা মোর্ট, অর্থাৎ স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব অথবা মৃত্যু। এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছিল। ফরাসি বিপ্লবের কারণসমূহ। এই বিপ্লবের পিছনে নানা রকমের কারণ ছিল। এই কারণগুলোকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করব, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। একটি হচ্ছে পরোক্ষ কারণ এবং অপরটি প্রত্যক্ষ কারণ। ফরাসি বিপ্লবের পূর্বের রাজনৈতিক অবস্থা। রাজা বিশ্বাস করতেন যে তিনি ঈশ্বরের প্রতিনিধি, তাই তার কোনো রকমের কাজ বা সিদ্ধান্তের জবাবদিহি করতেন না। এমনকি দেশের শাসন ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার জন্য 1614 সাল থেকে ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তারা বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করতেন। রাজাদের দুর্বল শাসন। ফরাসি রাজা চতুর্দশ লুই, যার শাসনকাল ছিল 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত, বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতেন। তিনি বলতেন, আমিই রাষ্ট্র, অর্থাৎ আই এম দি স্টেট। পরবর্তীতে রাজা পঞ্চদশ লুই ছিলেন বিলাসী, অলস এবং পরিশ্রম বিমুখ। রাজা লুই, যার শাসনকাল ছিল 1774 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার শাসনামলে রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছে। তার পক্ষে রাজতন্ত্রের পতন রোধ করা সম্ভব হয়নি। ষোড়শ লুই, পূর্ব রাজবংশের এই সম্রাটের আমলেই ফরাসি বিপ্লব ঘটেছিল। তিনি বিলাস ব্যসনে মগ্ন থাকতেন, স্বৈরাচারীভাবে শাসনকার্য পরিচালনা করতেন। বিশেষ করে ষোড়শ লুইয়ের আগের সম্রাট পঞ্চদশ লুই ছিলেন পরিশ্রম বিমুখ এবং বিলাসী। তার অদক্ষতায় রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। এখানে চিত্রে তোমরা ষোড়শ লুইকে দেখতে পাচ্ছ। ষোড়শ লুইয়ের একটি প্রতিকৃতি। দুর্নীতিগ্রস্ত প্রশাসন। রাজশক্তির এই দুর্বলতার সুযোগে শাসনকার্য সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তা ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে এবং জনসাধারণ তাদের অর্থলেলুপ নেকড়ে উপাধিতে ভূষিত করে। সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হল শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা। সমগ্র ফরাসি সমাজ 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল। এখানে একটি চার্টে তোমরা দেখতে পাচ্ছ যে রাজা ছিলেন ক্ষমতার শীর্ষে এবং তার পরবর্তী অবস্থানে ছিল প্রথম স্টেট, যেখানে ছিল যাজক শ্রেণী, উচ্চ শ্রেণীর যাজক এবং নিম্ন শ্রেণীর যাজক। এদের সংখ্যা ছিল মাত্র 1%। দ্বিতীয় স্টেট, যেখানে ছিল অভিজাত শ্রেণী, মন্ত্রী, আমলা এবং সামন্ত প্রভুরা। এদের সংখ্যা ছিল মাত্র 2%। তৃতীয় শ্রেণীতে ছিল, থার্ড স্টেট বা তৃতীয় শ্রেণীতে ছিল শিল্পপতি, শিক্ষাবিদ, বর্গাচাষী, শ্রমিক সহ আপামর জনসাধারণ, যাদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 97%।
সম্রাট। সম্রাট ছিলেন সবার ঊর্ধ্বে, তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে মনে করতেন। প্রথম স্টেট, এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাজকেরা। তাদের স্থান ছিল সম্রাটের পরে, ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে তারা ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করত। গির্জা এবং নানান ধর্মীয় অনুদান থেকে তাদের প্রচুর আয় হলেও তারা প্রায় কোনো কর দিত না। এদিকে তারা কর না দিলেও নানা ধরনের ধর্মকর আদায় করতে পারত। যাজক সম্প্রদায় দুভাগে বিভক্ত ছিল, উচ্চ শ্রেণীর যাজক এবং নিম্ন শ্রেণীর যাজক। এদের মধ্যে উচ্চ শ্রেণীর যাজকেরা বিলাসবহুল জীবনযাপন করত এবং নিম্ন শ্রেণীর যাজকেরা ছিলেন নিষ্ঠাবান। দ্বিতীয় স্টেট, এর অন্তর্ভুক্ত ছিল ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের মানুষেরা, মন্ত্রী, আমলা, উচ্চপদস্থ কর্মচারী, বিচারক, এই ধরনের উচ্চপদস্থ এবং বিত্তশালী মানুষেরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতেন। প্রশাসন ও বিচার ব্যবস্থা মূলত তাদের করায়ত্ত ছিল। মজার ব্যাপার হলো, সমগ্র দেশের মোট জনসংখ্যার মাত্র 1.5% হয়েও এদের কাছে 1/3 জমির মালিকানা ছিল। বিপুল অর্থের মালিক হয়েও এরা কোনো প্রকারের কর দিত না। তৃতীয় স্টেট, ফ্রান্সের প্রায় 97% মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। এদের মধ্যে লেখক, অধ্যাপক, শিল্পপতি থেকে শুরু করে শ্রমিক, ভাগচাষী সব ধরনের মানুষেরাই এই শ্রেণীতে ছিল। এদের মধ্যে যারা ব্যবসায়ী বা শিল্পপতি ছিলেন তাদেরকে বুর্জোয়া বলা হতো। সামাজিক ব্যবস্থা নিয়ে এরাই সব থেকে ক্ষুব্ধ ছিলেন, কারণ শিক্ষাগত যোগ্যতা এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা অভিজাত সম্প্রদায়ের থেকে এদের কোনো অংশেই কম ছিল না। এরা এদের প্রাপ্য সম্মান থেকে তারপরেও ছিল বঞ্চিত। তৃতীয় শ্রেণীকেই সব করের ভার নিতে হতো। এখানে একটি সামাজিক বৈষম্যের সুন্দর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ তৃতীয় স্টেটের সাধারণ একজন মানুষের পিঠে প্রথম স্টেট এবং দ্বিতীয় স্টেট অর্থাৎ পাদ্রীবর্গ এবং অভিজাতদের বহন করছে একজন সাধারণ তৃতীয় স্টেট। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের পূর্বে অর্থনৈতিক দুরবস্থার কারণগুলো নিম্নে দেওয়া হলো: রাজ পরিবারের বিলাসবহুল জীবনযাপন, যুদ্ধজনিত ব্যয়ের বিপুল ঘাটতি, বৈষম্যমূলক কর ব্যবস্থা, খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি। ফরাসি বিপ্লবের পূর্বের অর্থনৈতিক অবস্থা। 1784 সালে ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থা চরমে ওঠে। মূলত ভ্রান্ত নীতি, বিলাসবহুল জীবনযাপন, যুদ্ধজনিত ব্যয়ের বিপুল ঘাটতি পূরণ করার জন্য সরকার বাজার থেকে ঋণ নিতে বাধ্য হয়। এদিকে রাষ্ট্র চরম অর্থ সংকটের মধ্যে থাকলেও ফ্রান্সের সমস্ত রাজস্বের 96% দিত দরিদ্র, জর্জরিত তৃতীয় শ্রেণীর মানুষেরা। শুধু তাই নয়, রাষ্ট্রকর ছাড়াও তাদের নানান প্রত্যক্ষ কর দিতে হতো, যেমন টেইল অর্থাৎ ভূমিকর, ভ্যাতিয়েম অর্থাৎ আয়কর, টাইথ অর্থাৎ ধর্মকর, গ্যাবেল লবণকর ইত্যাদি। মজার ব্যাপার হলো, ফ্রান্সের ধনী সম্প্রদায়ের কাছে কর দেওয়ার নিয়মটি ছিল ঐচ্ছিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে কর দেওয়া থেকে বিরত থাকতেন। ফ্রান্সের এই বৈষম্যমূলক কর ব্যবস্থায় রাজস্ব আদায়কারী কর্মচারীরা, ইন্টেন্ডেন্ট ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। তারা নিজ স্বার্থসিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে। তাদের এই বর্বর ব্যবহারের জন্য জনসাধারণ তাদের অর্থলোলুপ নেকড়ে নামে ভূষিত করেন। বৈষম্যমূলক কর ব্যবস্থা। মোট রাজস্বের 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। বিভিন্ন ধরনের কর প্রদানের পর তাদের হাতে মাত্র 20% অর্থাৎ 1/5 বেঁচে থাকত। এই অত্যধিক করের বোঝা তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করে তুলেছিল। এছাড়াও দ্রব্যমূল্যের বৃদ্ধি, বাজারে আরও বিভিন্ন রকমের কর আরোপের চেষ্টা, সর্বোপরি ব্যয়বহুল যুদ্ধ ফ্রান্সকে অর্থনৈতিক দিক থেকে শেষ করে দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বিদ্রোহের পথ বেছে নেয়। বিলাসিতায় ডুবেছিল ভার্সাই প্রাসাদ, স্বেচ্ছাচারিতা আকাশ ছুঁয়েছিল। ফরাসি রাজতন্ত্র জনমানুষের জীবনকে দুরূহ করে তুলেছিল। বেঁচে থাকাই ছিল তাদের সংগ্রাম।
পেটে ক্ষুধার জ্বালা নিয়ে সামান্য আয়ে যখন মিলছিল না খাবার, তখন রাজপথে নেমে এসেছিল তারা। আর উল্টো দৃশ্য তখন রাজপ্রাসাদে। এখানে ষোড়শ লুইয়ের একটি প্রতিকৃতি, তার একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয়, তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকেরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। এর ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। ভলতেয়ার, তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল চার্চ এবং রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি, ভ্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ হল কাদিত ও লেটার ফিলোসফিক। এই দুটি গ্রন্থ তিনি ধর্মীয় রীতিনীতি এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এখানে তোমরা দার্শনিক ভলতেয়ারের একটি প্রতিকৃতি বা ছবি দেখতে পাচ্ছ। মন্তেস্কু, পেশায় আইনজীবী ছিলেন মন্তেস্কু। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা। তিনি তার বিখ্যাত দ্য স্পিরিট অব লজ এ রাজার দৈব সত্য নীতির সমালোচনা করে এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কুর আরও একটি বিখ্যাত গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে তিনি বিপ্লবপূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। মন্তেস্কুর একটি প্রতিকৃতি দেখতে পাচ্ছ। রুশো, অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। অসাম্যের সূত্রপাত ও আরেকটি গ্রন্থ ছিল তার। সামাজিক চুক্তি গ্রন্থে রুশো বলেন, মানুষের মুক্তি এবং নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। তার মতে জনগণই হলো রাষ্ট্রীয় শক্তির উৎস এবং তারাই সার্বভৌম ক্ষমতার অধিকারী। ফিজিওক্র্যাটস, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফিজিওক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয়। এরা অর্থনীতি ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য, শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন গুয়েসনে। দিদেরো অ্যালেমবার্ট, ফরাসি দার্শনিক দিদেরো ও অ্যালেমবার্ট 35 খণ্ডে একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এখন আমি কিছু প্রত্যক্ষ কারণ নিয়ে আলোচনা করব। নিম্নমানের অর্থনৈতিক অবস্থা, বল্গাহীন জাতীয় ঋণ, কর আরোপের বোঝা, সম্রাট ষোড়শ লুইয়ের অত্যধিক খরচ, অষ্টাদশ শতাব্দীর বিভিন্ন যুদ্ধসমূহ, বেকারত্বের উচ্চ হার এবং খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, বিপ্লবের ঠিক আগের মাসগুলোতে বিরাজমান খাদ্য সংকট, বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে সুযোগ সুবিধার বৈষম্য, স্বাধীনতা এবং প্রজাতান্ত্রিক আদর্শের অনুপ্রেরণা, প্রচুর নারী নির্যাতন, কৃষক, চাকুরিজীবী শ্রেণী এবং কিছু পরিমাণ বুর্জোয়া কর্তৃক জমিদারতন্ত্রের উচ্ছেদের পক্ষে আন্দোলন শুরু হয়। রাজকীয় অর্থ সংকট, পূর্ব রাজারা ছিলেন ঘোর অমিতব্যয়ী। যুদ্ধ, অমিতব্যয়ের ফলে রাজস্ব ক্রমশ কমতে থাকে। আদায়ী রাজস্ব থেকে সরকারি ব্যয় সংকুলন করা সম্ভব হয়ে ছিল না। উপায় না দেখে রাজা ষোড়শ লুই অবশেষে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন। এর ফলে পূর্ব স্বৈরতন্ত্রের দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে। সাধারণ জনগণ শেষ পর্যন্ত এই শাসনের নামে শোষণ ব্যবস্থার পরিবর্তনের জন্য তৎপর হয়ে ওঠে। শুরু হয় বিপ্লবের আলোকিত যুগের ধারণা।
ফরাসি নাগরিকদের একটি বৃহৎ সংখ্যা সমতা এবং ব্যক্তি স্বাধীনতার ধারণাগুলো এ সময় বুঝতে শেখে এবং আলোকিত যুগের ধারণা নেয়। বিচার ব্যবস্থার দুর্নীতি। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ, সরকারি কর্মচারীরা ছিল দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী। লেটার দি ক্যাসে এবং লেটার দি গ্র্যাস দ্বারা নাগরিকদের বিচারের অধিকারের ক্ষেত্রে রাজা হস্তক্ষেপ করতে পারতেন। প্রথম ক্ষমতা প্রয়োগ করে তিনি আদালতের দ্বারা প্রদত্ত শাস্তি মাফ করে দিতে পারতেন। দ্বিতীয় ক্ষমতার দ্বারা যে কোনো নাগরিককে বিনা বিচারে কারাগারে আটক রাখতে পারতেন। ভ্রান্ত বিদেশ নীতি। পূর্ব রাজাদের বিদেশ নীতি ছিল ভ্রান্ত, জনস্বার্থ বিরোধী। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজিত হওয়ায় ফ্রান্সের মর্যাদা ভূলুণ্ঠিত হয়। আমেরিকা এবং ভারতবর্ষের ফরাসি উপনিবেশ স্থাপনের সম্ভাবনা বিনষ্ট হয়। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে ঋতগৌরব পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু এতে ফ্রান্সের প্রচুর অর্থ ব্যয় হয়। অর্থ সংকট মেটানোর চেষ্টা নিষ্ফল হলে তিনি স্টেট জেনারেল আহ্বান করতে বাধ্য হন। এর ফলে সঙ্গে সঙ্গেই বিপ্লব শুরু হয়ে যায়। পরিশেষে বলা যায় যে এই সমস্যাগুলোর যে কোনোটির সমাধানে সম্রাট ষোড়শ লুই ছিলেন চূড়ান্তভাবে ব্যর্থ। 1789 সালে স্টেট জেনারেল আহ্বান। অর্থনীতির ধস থামাতে রাজা লুই এ পর্যায়ে অর্থমন্ত্রী হিসেবে জ্যাক নেকারকে নিযুক্ত করলেন। নেকার তখন বিদ্যমান কর ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিলেন এবং সরকারের সমুদায় আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে অবমুক্ত করলেন। এ কাজ তাকে জনপ্রিয় করে তুলল। তার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বসে অভিজাতবর্গ। সমস্যা সমাধানে বদ্ধপরিকর রাজা তখন স্টেট জেনারেলদের একটি সভা আহ্বান করেন। 175 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সে কোনো সমস্যা সমাধানের জন্য একটি অ্যাসেম্বলি গঠন করে 3 শ্রেণীর এই প্রতিনিধিদেরকে মত দেওয়ার জন্য ডাকা হলো। যদিও তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 98%, এই বিশাল জনগোষ্ঠীর থেকে মাত্র একজনকেই কিন্তু অ্যাসেম্বলিতে রাখা হলো। জাতীয় সভার আহ্বান। বুর্জোয়াদের সাফল্যে প্যারিসের ভার্সাইয়ের জনতার মধ্যে প্রভূত উল্লাস দেখা যায়। তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নিলেও ষোড়শ লুই খুশি ছিলেন না। আন্দোলন দমনের জন্য তিনি প্যারিস এবং ভার্সাইয়ে সৈন্য মোতায়েন করেন। 22শে জুন তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী জ্যাক নেকারকে পদচ্যুত করলেন এবং এর ফলে গণ অসন্তোষের মধ্যে পড়ে গেলেন। খাদ্যের দাবিতে হাজার হাজার নিরন্ন মানুষ গ্রাম থেকে প্যারিসের রাস্তায় এসে সর্বহারাদের সাথে যোগ দেয়। খাদ্যের দাবিতে তার রাস্তা উত্তাল হয়ে পড়ে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে ওঠে। অস্ত্রের সন্ধানে লুণ্ঠিত হয় ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ। এই চিত্রে ফরাসি বিপ্লবের সাধারণ জনগণের রাস্তায় নেমে আসার একটি চিত্র দেখা যাচ্ছে। সেখানে তারা বিপ্লবী হয়ে উঠেছে। বাস্তিলের বিক্ষোভ। 1789 সালের 14 জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিস কুখ্যাত বাস্তিল বিক্ষোভে অনুষ্ঠিত হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছরের নির্যাতিত, বঞ্চিত থার্ড স্টেট বা সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তিল দুর্গকে আক্রমণ করার একটি দৃশ্য, যেখানে বাস্তিল দুর্গ আক্রমণ করে সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজপরিবারের শৌর্যবীর্যের প্রতীক এবং আধুনিক অস্ত্রশস্ত্রে পূর্ণ একটি বিশাল অস্ত্রাগার। বিপ্লব শুরু হয়ে গেল পুরোদমে। সারা দেশে তা ছড়িয়ে পড়ল সংক্রমণের মতো। সামন্ততন্ত্রের মূলোৎপাটন করা হলো। ন্যাশনাল অ্যাসেম্বলি জনগণের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে এক যুগান্তকারী ধারণা নিয়ে এলো। রাষ্ট্রের জনগণ হিসেবে কোনো রকম বৈষম্য ব্যতি রেখে সবার ব্যক্তিগত অধিকার সুযোগ সুবিধা ভোগ করবে। সরকারের দায়িত্ব হবে শুধুমাত্র রাষ্ট্র এবং জনগণকে প্রতিরক্ষা ও সম্পদের নিরাপত্তা প্রদান। এই দুর্গটি ছিল ঐতিহ্যগতভাবে ফ্রান্সের রাজতন্ত্রের প্রতীক। এই দুর্গে রাজবন্দী এবং বিপুল সংখ্যক রাজকীয় সৈন্য অবস্থান করত। কয়েক ঘন্টার সংঘর্ষের পর বিদ্রোহীরা এই দুর্গ ধ্বংস করতে সক্ষম হয়।
এ যেন পুরো রাজতন্ত্রের পতনের সাক্ষী। তোমরা দেখতে পাচ্ছ বাস্তিলের বিক্ষোভ 14ই জুলাই 1789, এখানে বাস্তিল দুর্গের পতন এবং এই দুর্গ আক্রমণের দৃশ্য। এখানে সংঘর্ষের একটি দৃশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ বাস্তিল দুর্গ পতনের একটি দৃশ্য দেখা যাচ্ছে। রাজার মৃত্যুদণ্ড, ষোড়শ লুই ও তার স্ত্রী ম্যারি অ্যান্টোনেট। ফরাসি বিপ্লবের ট্র্যাজেডি তাদেরকে ঘিরেই। রাজা রানীর স্বৈরাচারিতা, বিলাসিতা, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি পুরো রাজপরিবারকে সাধারণ জনগণের প্রতিপক্ষ করে তোলে। আন্দোলন দানা বাঁধে, বিদ্রোহীদের কাছে শেষ পর্যন্ত বন্দি অবস্থায় উপনীত হন রাজা ষোড়শ লুই। ক্ষমতা হারানোর সুবাস পেতে শুরু করেন। আন্দোলনকারীরা তাদের কার্যত বন্দি রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু করে। 1789 সালের 21শে জানুয়ারি শত সহস্র জনতার সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয়। এখানে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরের একটি দৃশ্য দেখা যাচ্ছে। যে গিলোটিনে শত শত বছর ধরে বন্দি, রাজনৈতিক বন্দি এবং প্রতিবাদকারীদেরকে হত্যা করা হতো, অবশেষে ভাগ্যের নির্মম পরিহাসে রাজা ষোড়শ লুই সেই গিলোটিনেই তাকে শিরচ্ছেদ করা হয়। এখানে তোমরা গিলোটিনের একটি দৃশ্য দেখতে পাচ্ছ। উপরোক্ত আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা মূলত দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অত্যাচারিত তৃতীয় সম্প্রদায়ের এক বলিষ্ঠ প্রতিবাদ। ঐতিহাসিক ডেভিড থমসন বলেন, ফরাসি রাজতন্ত্র আসলে ছিল সামন্ত রাজতন্ত্র। আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ঘরে থাকো, নিরাপদে থাকো।